Unit 2 Traffic Education Lesson 1 How your brain controls negotiates মানে হলো controls ট্রাফিক আমরা শিখেছিলাম যে ভেহিকল, যেখানে ভেহিকল চলে রাস্তাঘাটে, সেটাকে আমরা শিখেছিলাম। তো এখানে আমরা দেখি যে when you are in the driving seat of a car, you have the steering and the horn in your hands. তুমি যখন গাড়ির ড্রাইভিং সিটে বসে আছো, তোমার সামনে কি কি আছে? তোমার হাতে আছে স্টিয়ারিং। স্টিয়ারিং বলতে আমরা বুঝাচ্ছি যে ওই যে গাড়ি যে ঘোরায় ফিরায়, গাড়ির চাকাটা যে ঘোরায়, যে বড় যে চাকার মতো, যে এটাকে বলা হচ্ছে স্টিয়ারিং। হ্যাঁ, অ্যান্ড দ্য হর্ন মানে বাঁশি, বেপু। দ্য ব্রেক, যেটা যে ব্রেক ধরে, অ্যাক্সিলারেটর যেটাতে গতি বাড়ায়, আন্ডার ইউর ফিট, পায়ের নিচে, আইজ ওপেন লুকিং এহেড, চোখ খোলা থাকে, সামনের দিকে তাকিয়ে থাকে, লেফট অ্যান্ড রাইট, বাম দিকে ডান দিকে, দ্য সেম, একই জিনিস হতে পারে, ক্যান বি সেড অ্যাবাউট আ মোটর সাইকেল রাইডার, একই জিনিস হতে পারে মোটর সাইকেল যে রাইড করে তার জন্য হতে পারে। উইথ সাম মডিফিকেশনস, কিছু পরিবর্তন নিয়ে একই জিনিস আমরা দেখতে পাই মোটর সাইকেলের ক্ষেত্রেও। অর্থাৎ গাড়ি চালাতে গেলে কয়েকটা জিনিস লাগবে। এক নাম্বার হলো ড্রাইভিং সিটে বসতে হবে। দুই নাম্বার তোমাকে স্টিয়ারিংটা ভালোভাবে থাকতে হবে হাতে, মানে যে গোল বা যে ব্রেক, গাড়ি যে ঘোরায়, গাড়ির যে দিক চেঞ্জ করে, এটাকে বলে স্টিয়ারিং। এবং হর্ন ঠিক থাকতে হবে, ব্রেক, অ্যাক্সিলারেটর, চোখ খোলা থাকতে হবে, লেফট অ্যান্ড রাইট তাকাতে হবে। এগুলো একই জিনিস। মোটরসাইকেলের বেলাও তোমার এই জিনিসগুলো লাগবে। উইথ সাম মডিফিকেশনস, কিছু পরিবর্তন, জাস্ট কিছু চেঞ্জ হয়। দিজ আর অল ভেরি ভিজিবল, এগুলো সব আমরা দেখতে পাই। বাট বিহাইন্ড অল দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, কিন্তু সবকিছুর পিছনে একটা জিনিস কাজ করে যেটা আমরা দেখতে পাই না, সেটা হলো কি? মানুষের ব্রেন। হ্যাঁ, and that is the central processing unit, CPU. Okay, your brain. CPUs are artificially intelligent machines. CPU, central processing unit, একটা artificially একটা intelligent একটা মেশিন। আমরা যে এই যে কম্পিউটার ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি, এই ল্যাপটপের ভিতরে কিন্তু সিপিইউ আছে। সিপিইউ মানে হলো যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেখানে ডেটাগুলো সংরক্ষিত না, যেখানে মানে ডেটাগুলো প্রসেস হয়, প্রক্রিয়াকরণ হয়। এবং মানুষের ক্ষেত্রে তার সিপিইউ হলো ব্রেইন। তো আমরা যে কম্পিউটারে যে সিপিইউ দেখতে পাই, এগুলো আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, মানে এগুলো কৃত্রিমভাবে ইন্টেলিজেন্ট। অর্থাৎ এদেরকে যতটুকু দেওয়া হয়েছে বুদ্ধি, এতটুকু এরা কাজ করতে পারে। যতটুকু তুমি এদেরকে কন্ডিশন দিয়ে দিছো, মানে যতটুকু প্রোগ্রাম করে দিছো, প্রোগ্রাম মানে কি? কোনো জিনিসের নির্দেশনা, যতটুকু নির্দেশনা মানুষ দিয়ে দেয় মেশিনের ভিতরে কোনো একটা স্পেসিফিক কাজ করার জন্য, স্পেসিফিক একটা কন্ডিশনে এবং স্পেসিফিক জাজমেন্টে, ঠিক সেভাবে সে কাজ করতে পারে, এর বাইরে কিন্তু পারবে না। এটা হলো সিপিইউর কাজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ হলো যে সে স্পেসিফিক জব করবে একটা প্রোগ্রামের মাধ্যমে, এবং সেই স্পেসিফিক জব করার জন্য তার কন্ডিশন লাগবে, কিছু ফিক্সড কন্ডিশন দরকার। নির্দিষ্ট কন্ডিশনে সে কাজ করবে, নির্দিষ্ট জাজমেন্ট সে দিবে। ওকে, বাট দ্য হিউম্যান ব্রেন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। কিন্তু হিউম্যান ব্রেনটা ইন্টেলিজেন্ট, এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এটাকে এমনভাবে বানিয়ে দিয়েছেন। মানুষ বানিয়েছে মেশিন, কিন্তু মানুষকে বানাইছে কে? আরো সবচেয়ে বড় সৃষ্টিকর্তা, উনি আরো বড় ইঞ্জিনিয়ার, উনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান মহান সেই সত্তা আল্লাহ তাআলা মানুষকে বানাইছে, মানুষের ব্রেনকে বানাইছে, উনি কত বড় ইঞ্জিনিয়ার, উনি সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, it is the most sophisticated machine that is able to operate on ever changing conditions and standards of judgment. তো মানুষের ব্রেনটা হলো সফিস্টিকেটেড, সবচেয়ে জটিল, সবচেয়ে কঠিন, সবচেয়ে সূক্ষ্ম একটা মেশিন মানুষের ব্রেনটা। এটা অ্যাবল টু অপারেট, এটা সক্ষম পরিচালনা করতে, অন কি ধরনের ক্ষেত্রে পরিচালনা করতে সক্ষম নিজেকে? এভার চেঞ্জিং কন্ডিশনস,
বারবার পরিবর্তনশীল পরিস্থিতিতে মানুষের ব্রেন কাজ করতে পারে। অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্ট, এবং জাজমেন্টের স্ট্যান্ডার্ড, অর্থাৎ যে কোনো মুহূর্তে যে কোনো শর্তে, যেমন মিথ্যা, মানুষের ব্রেন মিথ্যাও বলতে পারে আবার সত্যও বলতে পারে। মানুষের মন, মানুষের ব্রেন, মানুষের চিন্তাধারা, মানুষ অনেক সময় সত্য কথা বলে, অনেক সময় মিথ্যা কথা বলে, আবার অনেক সময় সুখে থাকলে একরকম আচরণ, দুঃখে থাকলে আরেক রকম আচরণ, অর্থাৎ তার অটোমেটিক্যালি সে নিজেকে নিজে পরিবর্তন করতে পারে। এমন এক মেশিন আল্লাহ তাআলা বানায় দিয়েছে যেখানে শর্ত সে নিজে নিজে এটাকে নিজে নিজে অটোমেটিক্যালি করতে পারে স্বয়ংক্রিয়ভাবে। As conditions in the traffic keep invariably changing, যেহেতু ট্রাফিকের যে কন্ডিশনগুলো আছে এগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকে, কোন সময় কি চেঞ্জ হয় ঠিক নাই। ট্রাফিকের গাড়ি এখান দিয়ে, গাড়ি এদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে আসছে, এদিক দিয়ে জ্যাম লাগছে, ওদিক দিয়ে জ্যাম লাগছে, এইভাবে দেখা যাচ্ছে যে ট্রাফিকের অবস্থাগুলো দেখা যাচ্ছে। দেখো এইদিকে গাড়িগুলো একদিকে মানে একটা ডান দিকে একটা বাম দিকে, মানে এগুলো কিন্তু হঠাৎ করে পরিবর্তনশীল বিষয়। দ্য ভার্চু অফ সফিস্টিকেশন অফ ইউর ব্রেন মাস্ট বি অ্যাট ওয়ার্ক ওয়েন ইউ আর ড্রাইভিং। তো এই ধরনের এভার চেঞ্জিং কন্ডিশনে, যেখানে প্রতিনিয়ত অবস্থার পরিবর্তন হয়, মুহূর্তে মুহূর্তে অবস্থার পরিবর্তন হয়, সেখানে মানুষের ব্রেন ছাড়া কিন্তু কোনোভাবেই এই ধরনের জিনিস নিয়ন্ত্রণ করা সম্ভব না। যেসব জিনিসে ঘন ঘন মুহূর্তে মুহূর্তে পরিবর্তনশীল যেসব জিনিস, সেখানে মানুষের ব্রেন ছাড়া অন্য কিছু এখানে এটাকে কন্ট্রোল করতে পারবে না। The difference between traffic in the roads and highways and racing circuit must not be blurring inside you. যে রেসিং সার্কিট বুঝো, এটা রেসিং সার্কিটটা কি বুঝো? মানে যেখানে ওই যে বড় বড় যে কম্পিটিশন গুলো হয়, গাড়ি নিয়ে রেস করে, কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। রেসিং সার্কিটটা তোমার ধারণা আছে রেসিং সার্কিট সম্পর্কে? ডু ইউ না হ্যাভ স্যার, ওরকম স্যার কোনো ধারণা নাই যে ব্যাখ্যা করতে পারি। রেসিং সার্কিট কখনো দেখেছো? যে টিভিতে যে যে মাইকেল শুমাখার এরা যে ড্রাইভ করে যে, হ্যাঁ? আচ্ছা, তাহলে তো তোমার তো ধারণা নাই, ধারণা না থাকলে তো মুশকিল। রেসিং সার্কিট আমাদের যেহেতু সুযোগ আছে ধারণা দেওয়ার, কাজে কেন নয় আমরা ধারণা দিব। দেখি রেসিং সার্কিট, এই যে দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার দেখতে এই পাচ্ছি। যে এগুলো কিন্তু রেসিং সার্কিট। এই যে কারমোনা রেসিং সার্কিট, অর্থাৎ রেসিং যে কম্পিটিশনটা হবে, ধরো এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে গাড়িটা এভাবে 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 যাবে যাবে যাবে, এভাবে আসবে, এভাবে যাবে, এভাবে আসবে, এভাবে গিয়ে এখানে ওই যে এদিকে মানে এটা এন্ডিং পয়েন্ট। এই যে এখান থেকে শুরু হবে, এখান থেকে ঘুরে আবার এখান থেকে আসতে হবে, ঠিক আছে? এই যে দেখো সার্কিটটা কিভাবে আঁকাইছে রাস্তাগুলা, দেখছো? এগুলো তো হলো এটা তো দেখা, কিন্তু এটাকে যে সার্কিট বলে এটা জানতাম না আর কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি দেখেছো হ্যাঁ কিন্তু। আর এটা, মানে এগুলো হ্যাঁ ফর্মুলা হ্যাঁ ওয়ান স্যার মোটর রেসিং দেখছি। সার্কিট ডিজাইন, এগুলো হলো হ্যাঁ, হ্যাঁ। ফর্মুলা ওয়ান মোটর রেসিং সার্কিট ডিজাইন। এই যে এগুলো কিন্তু ওরা, এই সার্কিট গুলো কিন্তু ওরা ডিজাইন করে, ঠিক আছে? এই যে স্যার, বিভিন্ন ধরনের সার্কিট এখানে ডিজাইন করা আছে। তো এখন এই সার্কিট গুলাতে যে ধরনের ট্রাফিক থাকে আর আমাদের যে এই যে নর্মাল যে ট্রাফিক শহরগুলোতে, এগুলো এটা কি একরকম? হ্যাঁ, না স্যার, আলাদা স্যার। অবশ্যই। অবশ্যই একরকম না। আমাদের শহরগুলোতে যে ধরনের ইয়া থাকে, ওইগুলোতে আমরা যে ইয়া দেখতে পাই, এখানে কিন্তু একরকম না। এটি এখানে বলছে, বাট এই যে কি বলছে যে যে দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস, রাস্তাঘাটে ট্রাফিকের যে গাড়ি ঘোড়ার যে অবস্থা, অ্যান্ড হাইওয়ের যে গাড়ি ঘোড়ার অবস্থা, অ্যান্ড রেসিং সার্কিটের যে গাড়ির অবস্থা, মাস্ট নট বি ব্লারিং। ব্লারিং মানে কি? ব্লারিং মানে হলো যে কোনো জিনিস সম্পর্কে অস্পষ্ট ধারণা। হ্যাঁ, যে এই পার্থক্যগুলো তোমাকে বুঝতে হবে। মানে রাস্তাঘাটের ট্রাফিক, হাইওয়ে ট্রাফিক কেমন, তারপরে রেসিং সার্কিটের ট্রাফিক কেমন, এগুলা যদি তুমি না বুঝো, এগুলো যদি তোমার ব্লারিং হয়ে যায়, ব্লারিং মানে এগুলো সম্পর্কে অস্পষ্ট ধারণা থাকলে তাহলে সমস্যা, ঠিক আছে?
নেভার ইমাজিন ইয়োরসেলফ টু বি এ মাইকেল শুমাখার। নিজেকে মনে করা উচিত না যে তুমি একজন মাইকেল শুমাখার এবং তুমি F1 গাড়ি ড্রাইভ করতেছো 300 মাইল পার আওয়ার। তো এই যে রেসিং সার্কিট গুলাতে গাড়ির গতিবেগ কিন্তু থাকে 300 মাইল পার আওয়ার, জানো? এই রেসিং সার্কিট গুলোতে গতিবেগ থাকে গাড়ির প্রচন্ড 300 মাইল পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 300 মাইল যেতে পারবে, এরকম স্পিড, মারাত্মক। কিন্তু আমরা স্যার নর্মাল। অনেক দ্রুত চলে। হ্যাঁ হ্যাঁ স্যার, অনেক দ্রুত চলে, তাড়াতাড়ি আর কি। হ্যাঁ, এটা তো কম্পিটিশন। আর অনেক, এখানে, হ্যাঁ স্যার হ্যাঁ, আর অনেক, এখানে আমাদের এই অনেক যে speed। নর্মাল যে রোড রাস্তাঘাটে কি 300 মাইল পাওয়ারে চালানো সম্ভব? না স্যার, তো একেবারে গাড়ি দিয়ে অসম্ভব, আটকানো থাকে, ট্রাফিক থাকে অসম্ভব, সারা। অসম্ভব। আমাদের নর্মাল এই যে ঢাকা শহরে যে গাড়িগুলো চলে, এখানে কোনো মানে কোনো মাইল পার আওয়ার আছে? দেখা যায় যে গাড়ি এই চলছে, এই থামছে। আর আমাদের যে হাইওয়ে গুলো আছে, হুম, হাইওয়ে গুলোতে তো আমার তো মনে হয় যে 60, 70, 80-র বেশি মনে হয় স্পিড উঠে না ঘন্টায়। ঘন্টায় না 80 স্যার, কিলোমিটার স্পিড 100-তে গেলেই তো উঠাইলে মানুষ পুলিশ ভয় ধরে পায়। স্যার। ঘন্টায় 80 কিলোমিটার স্পিড উঠাইলে হাইওয়ে গুলোতে আমরা ভয় পাই। ঠিক আছে? আর যে 300 মাইল পার আওয়ার, ওরে বাপরে বাপ, এটা মারাত্মক গতি। ঠিক আছে? তাহলে লিভ নো রুম ফর ফ্যান্টাসি। থাকবে না, লিভ নো রুম, রাখবে না কোনো জায়গা। রুম বলতে এখানে রুম না, রুম বলতে এখানে জায়গা। লিভ নো রুম, কোনো জায়গা রাখা উচিত না, কোনো ধরনের সুযোগ রাখা উচিত না ফর ফ্যান্টাসি, কল্পনা, কাল্পনিক কোনো সুযোগ থাকা উচিত নয়। মানে তুমি কল্পনা করলা এটা হবে ওইটা হবে, সেটা কিন্তু করা সম্ভব না। ঠিক আছে? ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল অর পেডেস্ট্রেন। পেডেস্ট্রেন মানে পথচারী। যে কোনো পথচারী, যে কোনো গাড়ি থেকে তোমার তুমি আনএক্সপেক্টেড একটা বিহেভিয়ার তুমি পেতে পারো। মানে তুমি গাড়ি চালাচ্ছ, একজন তোমাকে ধাক্কা দিল, একজন হঠাৎ করে জোরে হর্ন দিল, একজন হঠাৎ করে তোমার গাড়ির ধরো পেছন দিক দিয়ে জোরে ধাক্কা মারলো, বা একজন হঠাৎ করে তোমার গাড়ির যে লুকিং গ্লাস আছে এটাকে টাচ করে বা এটাকে ভেঙে দিয়ে চলে গেল। হ্যাঁ, তখন কিছু করার থাকে না। বা অনেক সময় হঠাৎ করে এমন হয় যে গাড়ির যে গ্লাস আছে, এই গ্লাসের ভিতরে বা গাড়ির যে বডিতে একটা স্ক্র্যাচ করে দিল হঠাৎ করে। এই ধরনের কাল্পনিক মানে সরি, মানে এই ধরনের যে কোনো রাস্তাঘাটের পথচারী, তুমি গাড়ি চালাচ্ছ, হঠাৎ করে একজন পথচারী দৌড় দিয়ে তোমার গাড়ির সামনে দিয়ে রাস্তা ক্রস করো, তখন তুমি মানে হতভম্ব হয়ে যাও আর কি, যে কিছু করার থাকে না তখন। সেই ক্ষেত্রে কি করতে হবে? কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস। সেক্ষেত্রে মাথাকে ঠান্ডা রাখা, নিজেকে ঠান্ডা রাখাটা মানে পরামর্শ দিতে খুব সহজ, কিন্তু মেনটেন করাটা খুব কঠিন। তারপরেও স্টিল ইউ মাস্ট অলওয়েজ রেস্ট্রেন ইউরসেলফ বিকজ, তারপরেও তোমাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। রেস্ট্রেন মানে নিয়ন্ত্রণ করা, বিরত রাখা। বিকজ, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে, ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড আ কিলার। তুমি নিজেকে একজন হত্যাকারী হিসেবে পরিচয় দিতে চাইবে না অবশ্যই। Now you see, the last thing that differentiates you from a computer is your conscience. যে শেষ যে জিনিসটা, এটা তোমার মাঝে এবং কম্পিউটারের মাঝে যে পার্থক্য নির্ধারণ করে দেয় মানুষের মাঝে এবং কম্পিউটারের মাঝে, সেটা হলো কি, যে তোমার বিবেক। ঠিক আছে? আচ্ছা, এবার এমসিকিউ, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ ক্লোজেস্ট ইন মিনিং। হোয়াট ইজ আ স্টিয়ারিং ইউজড ফর? বলো। স্পিডিং, স্টপিং, চেঞ্জিং স্পিড, ডাইরেক্টিং, কোনটা? স্যার এইটা হবে হচ্ছে, স্যার স্টপিং হবে এইটা। স্টপিং? নো নো হ্যাঁ স্যার। নো, স্টিয়ারিং মানে কি? স্টিয়ারিং দিয়ে কি স্টপ করে? ও না স্যার, না স্যার, স্টপ ঠিক মানে আছে স্যার, এখন ব্রেক, স্পিডিং মানে অ্যাক্সিলারেটর, চেঞ্জিং স্পিড মানে অ্যাক্সিলারেটর। আর কোনটা বাকি থাকে? ডাইরেক্টিং হবে এটা স্যার, হ্যাঁ, ডি তুমি হবে। কখনো প্রাইভেট কারে চড়ছো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার। প্রাইভেট কার কখনো চালাইছো তুমি? না স্যার, চালাই নাই চালাও স্যার। নাই। যে চালায় তাকে দেখছো? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখছি স্যার। আচ্ছা, দেখছো। তো সে যে গোল একটা জিনিস বারবার ঘোরায়, এটা দিয়ে সে কি করে? স্পিড বাড়ায় নাকি থামায়? কোনটা করে? স্পিড বাড়ায় না, রোডের এইদিক ওইদিকে আর কি, যেই দিকে হ্যাঁ, যাবে এটা দিয়ে এটা ওই দিয়ে কি করে? ডাইরেকশনে এটা দিয়ে যায়। ডাইরেক্টিং করে। এটা দিয়ে সে চাকাগুলোকে হ্যাঁ সে হ্যাঁ। ডিরেকশন দেয়। ঠিক আছে?
এটার জি মাধ্যমে স্যার। স্টিয়ারিং এর মাধ্যমে আমরা কি করি, ডিরেকশন দেই, ঠিক আছে না? হ্যাঁ জি। জি স্যার জি। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাক্সিলারেটর? এটা কি হবে বলো? চার্জিং ব্যাটারি, এনহ্যান্সিং স্পিড, স্টপিং, কন্ট্রোলিং। স্যার এটা তাহলে অ্যাক্সিলারেটরের কাজ কি? হোয়াট ইজ দ্য স্যার ফাংশন অফ? একটা মিনিট। হ্যাঁ, চিন্তা করো। স্যার বলো। স্যার এটা কন্ট্রোলিং হবে না? অ্যাক্সিলারেটরের কাজ কন্ট্রোলিং না, কন্ট্রোলিং হলো ওই যে স্টিয়ারিং, ডাইরেক্টিং, কন্ট্রোল করে এটা। আর অ্যাক্সিলারেটর হলো মূলত এনহ্যান্সিং স্পিড। অ্যাক্সিলারেটর মানে গতি যেটা বাড়ায়, ঠিক আছে? আর এই যে জি স্যার। অ্যাক্সেলারেটর গাড়ির ক্ষেত্রে অ্যাক্সেলারেটর, আর এই যে মার্কেটে মার্কেটে গেলে যে চলন্ত সিঁড়ি, এগুলোকে কি বলা হয়? হ্যাঁ, মার্কেটে গেলে যে চলন্ত সিঁড়ি দেখছো, হ্যাঁ স্যার দেখছি স্যার। এগুলোকে কি বলে ইংলিশে? অ্যাক্সেলারেটর, সরি, এসকালেটর, এসকালেটর, ঠিক আছে? এগুলোকে স্যার। মনে হয় এসকালেটর। আর আর গাড়ির যে গতি বাড়ায় সেটা হলো অ্যাক্সিলারেটর। ওকে। জি ওকে, স্যার। এবার দেখো, হুইচ অর্গান ইজ দ্য ওয়ার্ড ভিজিবল অ্যাসোসিয়েটেড উইথ? হুইচ অর্গান ইজ দ্য ওয়ার্ড ভিজিবল অ্যাসোসিয়েটেড উইথ? আচ্ছা, ভিজিবল এটার সাথে আমাদের দেহের কোন অর্গানটার একটা মিল রয়েছে? ভিজিবল মানে কি? হ্যাঁ, স্যার দৃশ্যমান স্যার। হ্যাঁ, দৃশ্যমান শব্দের সাথে আমাদের দেহের কোন অর্গানটা মিলে? ইয়ার, স্যার নোজ, আইস, স্যার হ্যান্ডস। আইজ হবে না স্যার? ইয়েস, ইয়েস, হ্যাঁ, ঠিক আছে। দ্য ওয়ার্ড সফিস্টিকেটেড ইন লাইন 15। সফিস্টিকেটেড মানে কি? কমপ্লেক্স, প্রিমিটিভ, মডার্ন, রিফাইন্ড। রিফাইন্ড মানে সূক্ষ্ম, মিহি, খুবই সুন্দর, হ্যাঁ, খুব ফিনিশিং ভালো। মডার্ন মানে আধুনিক, প্রিমিটিভ মানে পুরাতন, কমপ্লেক্স মানে জটিল প্রকৃতির। হ্যাঁ, কোনটা হবে? সফিস্টিকেটেড দিক কাকে বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে বলো তো? স্যার ওই যে যারা হচ্ছে একটু এই যে ইট ইজ দ্য মোস্ট সম্ভ্রান্তশালী টাইপের। সফিস্টিকেটেড মেশিন, ইট ইজ দিয়ে কাকে বোঝাচ্ছে? হিউম্যান ব্রেনকে, ঠিক আছে? হিউম্যান ব্রেন উচ্চতর সফিস্টিকেটেড। যেটা স্যার, হ্যাঁ, উচ্চতর মানে অনেক ভালো আর কি। হ্যাঁ, অনেক ভালো, অনেক। তাহলে কোন শব্দটা মিলবে বলো? কোন শব্দ তুমি ইউজ করতে চাও? হুইচ ওয়ার্ড ইউ ওয়ান্ট টু ইউজ? স্যার প্রিমিটিভ হয় না স্যার? না, 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 প্রিমিটিভ তো পুরাতন, আদিম যুগ। এটা হলো কমপ্লেক্স, খুব জটিল প্রকৃতির। জটিল যে জিনিসটা জটিল, এটা উন্নত মানের। ও কমপ্লেক্স, এটা বোঝা বড় মুশকিল, তাই না? আর রিফাইন্ড মানে যেটা মিহি, সরু, এটা খুব সুন্দর, কিন্তু এখানে কমপ্লেক্সিটি নাও থাকতে পারে। আচ্ছা, মাইকেল শুমাখার যে কি, হলিউড হিরো, জার্মান রেসিং ড্রাইভার, ইংলিশ ফুটবলার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, কি? মাইকেল শুমাখার কে? স্যার রেসিং ড্রাইভার হবে স্যার, দুই হ্যাঁ, নাম্বারটা হবে। জার্মান রেসিং ড্রাইভার। ওকে, ঠিক আছে। জার্মান। এবার কোয়েশ্চেন নাম্বার, where do you see the difference between other human organs and the brain? মানে কি? মানুষের ব্রেন এবং অন্যান্য অর্গানের মাঝে পার্থক্যটা কি? Where do you see the difference between other organs and the human brain? অন্যান্য অর্গানের সাথে মানুষের দেহের এবং অন্যান্য অর্গানের সাথে ব্রেইনের পার্থক্যটা কোথায়? What is the difference between a computer and a human brain?
What is a CPU? What are its functions? What are the main challenges facing a driver? What is a racing circuit? How is a racing circuit different from a public road? এগুলো সব কোশ্চেন তুমি হোমওয়ার্ক, ঠিক আছে, ঠিক আছে চিন্তা স্যার। ভাবনা করে করতে হবে কিন্তু। এরপরে স্যার বলছে হ্যাঁ। স্যার এই হোমওয়ার্ক গুলো স্যার একটু 1-2 দিন পর করি স্যার, এই যে পরীক্ষা স্যার, আচ্ছা দরকার ওটা নেই, হচ্ছে তাহলে স্যার তাহলে কোন তাহলে দিন থাক, হবে তাহলে স্যার পরে করো। কিচ্ছু ঠিক নাই স্যার। ওকে, স্যার আমি তাহলে একটা তোমার, এইচডব্লিউ করে রাখবো, সমস্যা নাই স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে ডু ইউ থিঙ্ক দ্য বাস অ্যান্ড দ্য ট্রাক ড্রাইভার্স অফ আওয়ার হাইওয়েজ মেনটেন ট্রাফিক ডিসিপ্লিন? হোয়াট আর দ্য রিজনস অফ রোড অ্যাক্সিডেন্টস ইন আওয়ার কান্ট্রি? রাইট ইউর অ্যান্সার উইদিন 500। এটা তুমি করবা, তাহলে তোমার রাইটিং স্কিলটা পারবে। হ্যাঁ, এটা করবা। জি স্যার। ওকে। Do you think our towns and cities are pedestrian friendly? If your answer is no, how can you make them so? ও আমাদের যে টাউন এবং সিটির যে রোডগুলো আছে এগুলো কি প্যাডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি, মানে পথচারী বান্ধব? ইফ ইউর অ্যান্সার ইজ নো, তোমার যদি উত্তর যদি না হয় তাহলে কিভাবে এটাকে ফ্রেন্ডলি করা যায়? আচ্ছা এটাও তুমি ট্রাই করবা, তাহলে তোমার ইংলিশ ইয়াটা দক্ষতাটা বাড়বে, কেমন? জি স্যার। আচ্ছা তাহলে এবার আমরা একটু গ্রামারের দিকে যাই। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স এটা একটু দেখবো, কারণ তোমাদের সেকেন্ড পেপারে কমপ্লিটিং সেন্টেন্স আছে। আর প্রেপোজিশন সম্পর্কে আমরা আলোচনা করেছি, প্রেপোজিশন আমরা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই কিন্তু এটা আয়ত্তে আসবে আর কি। দেখো এখানে কমপ্লিটিং সেন্টেন্সে কি দেওয়া আছে, প্রথমে ইট ইজ টাইম প্লাস ফর প্লাস পার্সোনাল অবজেক্ট প্লাস টু প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে ইট ইজ টাইম ফর আস, ইট ইজ টাইম ফর আস টু অ্যাটাক দ্য এনিমি। এটা হলো কি যে একটা জিনিসের সময়, নির্দিষ্ট সময় হয়ে গেছে, এটাই উপযুক্ত সময় এবং সময় দেরি হয় নাই। এই ক্ষেত্রে আমরা ইট ইজ টাইমের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, যেমন আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করেছি, তাই না? আমরা এখানে ইনফিনিটিভ ব্যবহার করেছি। ইট ইজ টাইম ফর দেম টু স্টার্ট দ্য ওয়ার্ক, অর্থাৎ ইট ইজ টাইমের পরে ইনফিনিটিভ ব্যবহার করলে কাজের সময়টা এখনো চলে যায় নাই, তবে এটা উপযুক্ত সময়, ঠিক আছে? ইট ইজ জি টাইমের স্যার। পরে যখন আমরা সাবজেক্ট আসবে তখন অর্থটা এরকম হবে যে কাজের সময়টা অনেক আগে চলে গেছে, উপযুক্ত সময় দেরি হয়ে গেছে, এখন আর দেরি করার সময় নেই, এখন আর কিছু করা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। আর ইট ইজ টাইমের পরে যখন ইনফিনিটিভ আসবে তখন বোঝা যাবে যে হ্যাঁ কাজের সময়টা উপযুক্ত সময় হয়েছে, তবে দেরি হয় নাই। আর যখন ইট ইজ টাইমের পরে যখন সাবজেক্ট আসবে এবং ওই সাবজেক্টের পরে ভার্বটা যেটা আসবে সেটা পাস্ট ফর্মে হবে, তখন বুঝতে হবে যে কাজের সময় অলরেডি উপযুক্ত সময় পার হয়ে গেছে এবং এখন চলতেছে কি, এখন চলতেছে জরিমানা। তো জরিমানার কাজ তাড়াতাড়ি করতে হয়। তাহলে এখানে দেখো ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, এটা হলো উপযুক্ত সময় আমরা বাড়ি যেতে হবে, ঠিক আছে? আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স। আদানটা একটু পড়ো, হ্যাঁ আদানটা একটু শেষ হোক। হ্যাঁ হ্যাঁ জি স্যার।
তাহলে দেখো এখানে as if as এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে he tells the story as if he knew it, he runs fast as though he were a mad। তবে এরপর যদি টু বি ভার্ব থাকে সেটা প্লুরাল হয়ে যাবে। এই যে এখানে they donate money as if they were rich man। ওকে, প্লুরাল হয়ে গেছে। দে এর সাথে ওয়াজ হওয়ার কথা কিন্তু এখানে ওয়ার হয়ে গেছে, কারণ টু বি ভার্ব আছে। আর এখানে দ্বিতীয় বিষয়টা হলো যে as if as এর আগে এখানে প্রেজেন্ট টেন্স, পরে হলো পাস্ট টেন্স। আর যদি as if as এর আগে যদি আগে প্রেজেন্ট টেন্স এবং পরে পাস্ট টেন্স, পরে যদি যে টেন্সটা সেটা পাস্ট টেন্স হবে, তবে যদি টু বি ভার্ব থাকে সেটা সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়ে যাবে, কারণ এখানে অসম্ভব কল্পনা করা হয়, কাল্পনিক জিনিস। আচ্ছা, as if as এর আগে যদি পাস্ট টেন্স থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। ওকে, যেমন রিয়াদ told the story as if he had known it। ওকে, she proceeded as though I had not spoken। আচ্ছা, এবার দেখো কন্ডিশনাল সেন্টেন্স ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। অর্থাৎ ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন if it rains we shall not go, if he wants I shall help him, if you play in the rain you will catch cold। এখানে একটা বিষয় হলো যে ফার্স্ট কন্ডিশনের যে শর্তগুলো এগুলো বাস্তবে সম্ভব, তবে এটা এমন না যে শুধুমাত্র ই প্লাস প্রেজেন্ট এবং ফিউচারই কেবল ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচার। ফার্স্ট কন্ডিশনের স্ট্রাকচারটা ভেরি করতে পারে, যে কোনো কিছু হতে পারে। যেমন এখানে ই প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, ই প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট টেন্স হতে পারে, ই প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, ই প্লাস প্রেজেন্টের ভিতরে যে কোনো চারটা টেন্স হতে পারে, ফিউচারের ভিতরে যে কোনো চারটা টেন্স হতে পারে, অথবা ফিউচার দুইটাই ফিউচার হতে পারে, দুইটাই প্রেজেন্ট হতে পারে, দুইটাই ইম্পারেটিভ হতে পারে। মানে এটা 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 নির্ভর করে তুমি, অর্থাৎ শর্তটা বাস্তবে সম্ভব কিনা। যদি শর্তটা বাস্তবে সম্ভব হয়ে থাকে, ঘটনাটা না ঘটে থাকে, তাহলে আমরা এটাকে বলবো ফার্স্ট কন্ডিশন। যেমন এখানে যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না, তাহলে বৃষ্টি হয়েছে কি হচ্ছে না আমরা জানি না, তবে এটা এমন একটা শর্ত দিয়েছে যে বৃষ্টি হয় নাই এখনো কিন্তু। ঠিক আছে, এবার দেখো সেকেন্ড কন্ডিশন, এটা ফিক্স। এটা হলো এ প্লাস পাস্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল বলে এটাকে। তবে এখানে একটা সাবজেক্ট থাকবে প্লাস উড প্রুফ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ যা থাকবে। যেমন ই প্লাস পাস্ট ইনডিফিনিট, এটা ঠিক আছে। যেমন ইফ হি কেম কমা, তারপরে একটা সাবজেক্ট আসবে, তারপরে তোমার উড কুড এগুলো একটা বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, বাস। আর যদি কিছু বাকি থাকে বসতে পারে। যেমন ইফ হি কেম, সে যদি আসতো, আই উড গো, আমি যেতাম। ইফ দে ওয়ান্টেড, তারা যদি চাইতো, উই উড হেল্প হিম, আমরা তাকে সহযোগিতা করতাম। ইফ আই হ্যাড আ টাইপরাইটার, আমার যদি টাইপরাইটার থাকতো, আই উড টাইপ দ্য লেটার্স, আমি লেটারগুলো টাইপ করতাম। এই যে এখানে খেয়াল করো যে এখানে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশটা কি পাস্ট কন্ডিশনাল বলি আমরা এটাকে। পাস্ট কন্ডিশনালটা হলো সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ যদি থাকে তাহলে সেটা হবে। এটাকে আমরা বলছি সেকেন্ড কন্ডিশন, এটাকে বলছি সেকেন্ড কন্ডিশন। এবার দেখো আমরা থার্ড কন্ডিশন দেখব, ই প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তো এখানে ইফের পরে প্রথমে হবে পাস্ট পারফেক্ট টেন্স, ই প্লাস এই যে পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালটা হলো সাবজেক্ট প্লাস উড়ে প্লাস ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ যা থাকবে। যেমন এখানে দেখো, ইফ আই হ্যাড সিন হিম আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। এই যে এখানে দেখো, এটা হলো প্রথম অংশটা পাস্ট পারফেক্ট এবং দ্বিতীয় অংশটাকে আমরা বলছি পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস উড়ে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ যা থাকবে অর্থবোধক মিনিংফুল যে পার্টটা থাকবে এটার সাথে মিলিয়ে সেটা হবে। ইফ they had started earlier they could have got the train। okay, if she had tried she would have succeeded। okay, তারপর দেখো হেড প্লাস ভার্ব প্লাস পাস্ট
পার্টিসিপল ফর্ম প্লাস would have প্লাস ভার্বের, আচ্ছা এখানে দেখো had I seen him, had I seen him, তাহলে এই যে এখানে এটাকে কি বলতেছি আমরা, পাস্ট পারফেক্ট। তারপরে বাকি অংশটাকে আমরা বলছি, এটাও কিন্তু এক ধরনের থার্ড কন্ডিশনাল, তবে এখানে ইফটা নাই। এখানে যেমন ইফ আছে, এখানে হ্যাড কিন্তু এই সাবজেক্টের আগে এসে হ্যাড এটা ইফের কাজ করতেছে, আবার হ্যাড এখানে ওই যে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বের সহযোগী, মানে সে অক্সিলারি ভার্বের সেভাবে সে কাজটা করতেছে। তাহলে হ্যাড যখন সাবজেক্টের আগে এসে যাবে তখন সে ইফের কাজটা করে। তাহলে হ্যাড আই সিন হিম আই উড হ্যাভ গিভেন হিম দ্য নিউজ, আমি যদি তাকে দেখতাম আমি তাকে খবরটা দিতাম। হ্যাড হি ওয়ান্টেড দে উড হ্যাভ হেল্পড হিম, ঠিক আছে। হ্যাড আই পজেসড এ ভ্যাস্ট প্রপার্টি আই উড হ্যাভ এস্টাবলিশড এ কলেজ, এই যে এখানটা খেয়াল করতে হবে। এরপরে দেখো ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে দেখো ইফের পরে যদি সাবজেক্ট থাকে, যেমন ইফ আই ওয়ার এ কিং, এই যে ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার, তারপরে পরবর্তী অংশের সাথে উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সাবজেক্ট তো থাকবেই। যেমন ইফ আই ওয়ার আ কিং আই কুড হেল্প দ্য পুয়ার, অথবা আই উড হেল্প দ্য পুয়ার। ইফ আই ওয়ার ইউ আই উডন্ট ডু দিস, আমি যদি তুমি হতাম, এটা কিন্তু আসলে এক ধরনের সেকেন্ড কন্ডিশন বলা যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো ওয়েন অথবা আফটারের আগে যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে, পরবর্তীতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে। ওয়েন অথবা আফটারের আগে প্রেজেন্ট ওয়ান কিংবা ফিউচার ওয়ান থাকলে পরে হবে প্রেজেন্ট থ্রি। যেমন ইউ ক্যান গো টু স্লিপ ওয়েন ইউ হ্যাভ টেকেন ইউর ডিনার, ইউ উইল রিটার্ন মি দ্য বুক আফটার ইউ হ্যাভ ফিনিশড রিডিং ইট। এই যে এখানে দেখো ফিউচার, আর যে এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট। হি উইল সুইম আফটার হি হ্যাজ চেঞ্জড হিজ ড্রেস, ওকে। এরপর দেখো উড দ্যাট অথবা আই উইশ থাকলে পরবর্তীতে ওয়া যুক্ত হবে, যেমন আই উইশ আই ওয়ার আ কিং, আই উইশ আই ওয়ার আ কিং, আমি আশা করি আমি যদি একটা রাজা হতাম। অসম্ভব কল্পনা, সেকেন্ড কন্ডিশন। ওই যে এখানে সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু ভার্ব হয়ে গেছে প্লুরাল। উড দ্যাট থাকলে কি অবস্থা, উড দ্যাট হি ওয়ার অ্যালাইভ টুডে, উড দ্যাট হি ওয়ার, এই যে হি ওয়ার, এই যে এখানে টুডে তো থাকার কথা না, এটা যদি পাস্ট টেন্সে হতো, জেনুইন পাস্ট টেন্স হইতো, তাহলে এখানে টুডে থাকার কথা না, ইয়েস্টারডে থাকার কথা, তাহলে এটা আসলে জেনুইন পাস্ট টেন্স না। এটা মানে একটা অসম্ভব কল্পনা অর্থে এখানে পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, বুঝতে পেরেছো। আর এখানে যেহেতু অসম্ভব কল্পনা করেছে, এখানে হি এর সাথে ওয়াজ না হয়ে ওয়া হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। আচ্ছা উড ইউ মাইন্ড প্লাস ভার্ব প্লাস আইএনজি কোয়েশ্চেন মার্ক, অর্থাৎ উড ইউ মাইন্ডের পরে যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে এবং এটা প্রশ্নবোধক বাক্য হবে। যেমন উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, would you mind opening the door, এই যেভাবে। ইট ইজ টাইম টু ড্যাশ, ইট ইজ টাইমের পরে ইনফিনিটিভ থাকলে আমরা কাজটা ওই যে প্রথম যেটা দেখেছিলাম, ইট ইজ টাইমের পরে যখন আমাদের ইনফিনিটিভ থাকবে মানে হলো যে কাজের উপযুক্ত সময় হয়েছে, তবে কাজের সময়টা একেবারে বাসি হয়ে যায় নাই। যেমনটা আমরা ইট ইজ টাইমের পরে যখন আমরা সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম দেখতে পাই, তখন আমাদের বুঝতে হবে যে কাজের সময়, উপযুক্ত সময় শেষ হয়ে গেছে, এখন জরিমানা চলছে, মানে এখনই করতে হবে, এটা আর দেরি করার সময় নেই, ঠিক আছে। জি তারপরে হলো স্যার। আমাদের 14 নাম্বার। তাহলে আজকে কি এখানে থাকবে না আরো কন্টিনিউ করব? স্যার আজকে এখানেই থাকুক আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার। বেশি দিলে আবার মাথা গন্ডগোল হয়ে যাবে। তোমার পরীক্ষা কবে? ইয়ার পরীক্ষা হয়েছে? স্যার পরীক্ষা তো একেবারে স্থগিত করে রাখছে, ওরা কোনটা কোনো অ্যাপই মানে কোনো অ্যাপেই ওদের সব সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। ডাউন হয়ে যাচ্ছে না? ওদের আসলে ওরা হ্যাঁ হ্যাঁ বোকামি স্যার। করছে, তো ওরা বরং যতজন পরীক্ষার্থী আছে সবাইকে একটা রুটিন, একটা রোটেট সিস্টেমে নিয়ে নিত, যে আজকে এতজন এত থেকে এত পরীক্ষা দিবে আয়শা, জি জি আজকে স্যার। এত থেকে এত পরীক্ষা দিবে আয়শা, হ্যাঁ, তো ওরা সবাইকে হ্যাঁ একসাথে হ্যাঁ। নিচ্ছে, তো এজন্য শুধু ওরা তা না পারফেক্ট। স্যার, ওরা যদি শিফটেও নেয়, ওরা মানে এমন মানে ইয়ে তৈরি করবে যে এত সিকিউরিটি এইভাবে করতে যায় ওদের কিছুই হচ্ছে না। হুম হুম হুম, আইটি সাপোর্ট ভালো না আর কি। আমাদের কলেজ হইলে আবার ধুমধাম করে ফেলতো, আমাদের আইটি হ্যাঁ ডিপার্টমেন্ট হ্যাঁ খুব স্যার। স্ট্রং, জি স্যার। খুব এক্সপার্ট। হ্যাঁ। তা ঠিক আছে মা, তাহলে তুমি এটা আচ্ছা দেখো, স্যার। আর ইনশাল্লাহ আমরা আবার এই রবিবারে দেখা হবে, এই কথা হবে, হ্যাঁ? আর ফাঁক দিয়ে যদি আমি পারি তাহলে আমি ফোন দিয়ে তোমাকে জানাবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ঠিক ওকে আছে ঠিক স্যার। আছে। আল্লাহ হাফিজ স্যার। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।